বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল দর্শক বন্ধুকে। আজকে আমার আলোচনাটি আধুনিক যুগের অন্যতম বিখ্যাত ছোট গল্পকার জগদীশ গুপ্তের লেখা অন্যতম বিখ্যাত একটি ছোট গল্প হাড়, এই ছোট গল্পটা কেন্দ্রিক হতে চলেছে। মানুষের মনের অন্ধকারাচ্ছন্ন দিক, তাদের মনে জমে থাকা পুঞ্জীভূত কুসংস্কার, অতিপ্রাকৃত ভাবভাবনা, ধ্যান ধারণা, এই সমস্ত কিছুকে ছোট গল্পের মাধ্যমে বাস্তব রূপদান করেছিলেন জগদীশ গুপ্ত। আলোচ্য ছোট গল্প হাড়ে আমরা এইরকমই একটি ঘটনার সন্ধান পাই, যে ঘটনাটি পড়লে আমাদের অদ্ভুত একটা অনুভূতি লাগে। বাস্তবেও কি এরকম ঘটনা সম্ভব? তুকতাক, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, টোনা জাদু, এইসবের কি বাস্তবে কোনো অস্তিত্ব আছে? এই প্রশ্ন আমাদেরকে আরও একবার ভাবায় এই গল্পটি। তো চলো বর্তমানে আমরা গল্পটা আলোচনা করে দেখব যে গল্পটার মধ্যে কোন ধরনের এক অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারগ্রস্ত জগতের সৃজন করেছেন গল্পকার। গল্পটার কেন্দ্রীয় চরিত্র মোটামুটিভাবে ৩-৪ জন। রক্ষার স্বামী সনাতন, তাদের একটি ছোট্ট ৬ বছরের শিশুপুত্র মথুর এবং অবশ্যই রশি। এই কয়েকটি চরিত্রকে কেন্দ্র করে গল্পের মূল কাহিনী আবর্তিত হয়েছে। গল্পের নাম হাড়। কিসের হাড়, কোন হাড় এবং এই হাড়কে কেন্দ্র করে কিভাবে করে গল্পের কাহিনী আবর্তিত হলো, এটাই আমাদেরকে ভাবায়। এবং সমগ্র গল্পের কাহিনীটাকে অনুসন্ধান করে আমরা দেখব যে এই হাড় কীভাবে গল্পে একটা আদিম অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি করেছে, যেটা একটা গা ছমছমে অনুভূতি দেয় পাঠককে। গল্পের কাহিনী এইরূপ। গল্পের শুরুতেই দেখা গেছে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে, যে মৃত্যুটাকে লেখক বলছেন অস্বাভাবিক মৃত্যু। এই মৃত্যুটাকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু বলা যায় না। কিন্তু কেউ কাউকে বিষ দিয়ে মারেনি, কেউ কাউকে গলা টিপে হত্যা করেনি, কেউ কাউকে কোনোভাবে খুন করেনি, তবু এই মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু। কারণ একটা মানুষের দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, প্রতিনিয়ত অত্যাচার করতে করতে অন্য মানুষকে মেরে ফেলাটাকেও আমরা কিন্তু অস্বাভাবিক মৃত্যুর পর্যায়েও ফেলতে পারি। এটাকে অনেকটা মানসিক নির্যাতনের পর্যায়ে ফেলা যেতে পারে। সনাতন বলে একটি চরিত্রকে দেখানো হয়েছে আলোচ্য গল্পে, যে কিনা খুব দুর্বিনীত, খুব খারাপ ব্যবহার করে এরকম একজন মানুষ। এই সনাতনের স্ত্রী হচ্ছে রক্ষা। আলোচ্য গল্পে এই রক্ষার মৃত্যুর সংবাদ দিয়েই গল্পটা শুরু হয়েছে। রক্ষা মারা গেছে বলে গ্রামের অনেক মানুষ দুঃখ পেয়েছে, যেহেতু রক্ষার একটি ৬ বছরের শিশু পুত্র রয়েছে। তো একজন ৬ বছরের সন্তানের কাছে তার মায়ের মৃত্যুটা খুবই একটি ভয়াবহ দুর্ঘটনা, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে আবার রক্ষা মৃত্যুর আগে রশি বলে এক ব্যক্তিকে নিজের শেষ ইচ্ছের কথা জানিয়ে যায়। সেটা হলো, সে মারা যাওয়ার পর যেন তার পুত্রের দায়িত্ব রশি নিজের হাতে তুলে নেয়। তার বাবা সনাতনের মতন যেন তার পুত্র না হয়। তার কারণ পিতা সনাতনের সাহচর্যে তার পুত্র মথুর মানুষ হবে, এটা ভেবে রক্ষা মরেও শান্তি পাবে না। প্রকৃতপক্ষে এই রশি নামক চরিত্রটিকে রক্ষা গ্রাম সম্পর্কে মাসি বলে ডাকত। তো আমরা বুঝতেই পাচ্ছি এই রশি বলে চরিত্রটির সঙ্গে রক্ষার একটি হৃদয়ের সম্পর্ক স্থাপন হয়েছিল, বা একটি ভালো সম্পর্ক ছিল। তো স্বাভাবিকভাবেই এই রশি বলে চরিত্রটি রক্ষাকে খুব ভালোবাসত, এবং রক্ষার মৃত্যুটাকে রশি খুব একটা ভালো চোখে দেখেনি, বা রক্ষার মৃত্যুতে রশি খুব কষ্ট পেয়েছিল। তো যথারীতি রক্ষা মারা যাওয়ার পর রক্ষার এই যে স্বামী সনাতন, তার দুর্ব্যবহার, তার খারাপ ব্যবহার, তার অসৎ আচরণ, এগুলোকে রশি খুব একটা ভালো চোখে দেখে না, এবং রক্ষার মৃত্যুর জন্য খানিকটা সে যেন সনাতনকেই দায়ী করে। তার কারণ সনাতনের স্বভাব খুব একটা ভালো নয়, সে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, তার চুরি চামারিরও স্বভাব রয়েছে। একবার একটি কাপড়ের দোকানে কাপড় জামা কিনতে কিনতে কাপড় জামা দেখার ছল করে সনাতন একটি কাপড় চুরি করে নিয়েছিল। এই কাপড় চুরির দায়ে সে জেলও পর্যন্ত খেটে এসছে। শুধু এটুকুই নয়, কথায় কথায় সে মানুষের সঙ্গে ঝগড়া করে, মানুষকে গালাগাল দেয়, লাঠি তুলে মানুষকে মারতে যায়। তার এই দুর্ব্যবহার এবং খারাপ স্বভাবের জন্য অনেক মানুষই তাকে দু চোখে দেখতে পারে না। স্বয়ং তার স্ত্রী পর্যন্ত তার এই খারাপ ব্যবহারের জন্য সর্বদা দুঃখিত হয়ে থাকতো, এবং মনে মনে এই যে একটা অসন্তুষ্টি নিজের সংসারের প্রতি সে পোষণ করত, এই মানসিক অসুস্থতার কারণেই বা মানসিক এই অসন্তোষের কারণেই ধীরে ধীরে ভেতরে ভেতরে শুকিয়ে যেতে যেতে রক্ষা শেষ পর্যন্ত মারা যায়। এই মৃত্যুটাকেই গল্পের শুরুতে অস্বাভাবিক মৃত্যু বলেছেন জগদীশ গুপ্ত। তো যাই হোক, রক্ষা মারা গেল, এবং রক্ষার মৃত্যুর পর নতুন যে সমস্যাটা দেখা দিল সেটা হলো, রক্ষার ছেলে মথুর বর্তমানে কার কাছে থাকবে। নিয়ম অনুযায়ী মাতৃহীন বালক এবার তার পিতার কাছেই থাকবে। তার কারণ মায়ের পরে বাবাই একটা বালকের প্রধান অবলম্বন। কিন্তু যেহেতু সনাতনের স্বভাব চরিত্র ভালো নয়, বা তার আচার আচরণ ভালো নয়, সেই কারণে
এই মাতৃহীন বালকটার ভালো রকম যে দেখাশোনা সেটা সে করতে সক্ষম তো, এই প্রশ্ন সকলের মনেই জাগ্রত হয়। রোশি বলে যে চরিত্রটাকে এখানে আমরা দেখছি, সে একজন বয়স্ক বৃদ্ধা। যেহেতু রক্ষা তাকে মাসি বলে ডাকতো এবং রক্ষার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল, এবং যেহেতু মৃত্যুর পূর্বে রক্ষা তাকে বলেছিল তার ছেলের দায়িত্ব নিতে, তাই রোশি উপযাচক হয়ে সনাতনকে বলে যে তার ছেলেটির দায়িত্ব তার হাতে তুলে দিতে। এরপর আমরা সনাতনের আরেকটি বিশ্রী রূপ দেখতে পাই। সে রোশিকে যা তা ভাষায় গালাগাল দেয়। খুব অশ্লীল কিছু শব্দ সে প্রয়োগ করে রোশির প্রতি। তার মধ্যে কিছু শব্দ এখানে লেখক উল্লেখ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাগি ডাইনি। এইরকম অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে সনাতন রোশিকে বলে যে তার ছেলেকে সে গ্রহণ করতে এসছে বা তার ছেলেকে সে তার থেকে কেড়ে নিতে এসছে, এবং সেটা কখনোই সনাতন হতে দেবে না। এই সমস্ত অপমান রোশি মুখ বুজে সহ্য করে। প্রকৃতপক্ষে রক্ষার ছেলের প্রতি একটি মাতৃসম মনোভাব কিন্তু রোশির মনে ছিল। যাই হোক, এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি রোশি বারবার চেষ্টা করেছে ওই ছেলেটিকে নিজের ছেলের মতন নিজের কাছে নিয়ে রাখতে বা নিজের কাছে নিয়ে মানুষ করতে, কিন্তু বারবার সনাতন তার সঙ্গে যার পর নাই দুর্ব্যবহার করেছে। সনাতনের যুক্তি হলো, স্ত্রী মারা যাওয়ার পর এই পুত্রটি হলো তার প্রধান অবলম্বন। সে যখন খেতে কাজ করতে যাবে বা কাজকর্মের সূত্রে কোথাও যাবে, এই ছেলেটি তার খাবার বয়ে নিয়ে যাবে বা তার কাজকর্মে তাকে সাহায্য করবে। সেই সূত্র ধরে এই ছেলেটিকে সে অন্য কাউকে দেবে না। গ্রামে এই বিষয়টিকে নিয়ে বেশ একটি গণ্ডগোল সৃষ্টি হয়েছে। তার কারণ এই যে দুটি মানুষ যাদের মধ্যে আপাত দৃষ্টিতে একটি গণ্ডগোল শুরু হয়েছে, সনাতন এবং রোশি, উভয়কেই গ্রামের মানুষটা স্বাভাবিক দৃষ্টিতে একটু ভয়ের চোখে দেখে। সনাতনকে গ্রামের মানুষ ভয় পায়, তার কারণ সনাতন হচ্ছে ভীষণ দুর্বিনীত, তার আচার ব্যবহার খুব খারাপ। এদিকে রোশিকে গ্রামের মানুষ ভয় পায়, তার পেছনে একটু কুসংস্কারাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন মনোভাব কাজ করছে। গ্রামের সাধারণ মানুষ মনে করে রোশি বয়সে বৃদ্ধা হলে কি হবে, বা আপাত দৃষ্টি বেশ দুর্বল দেখতে হলে কি হবে, সে আসলে তন্ত্রমন্ত্র জানে। এই তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুকে বোঝাচ্ছে। গ্রামের মানুষ মনে করে রোশি এমন কিছু জানে যার দ্বারা সে চোখের নিমেষে কোনো মানুষকে জন্তুতে পরিণত করে দিতে পারে, অথবা জাদুর প্রভাবে কোনো মানুষের জীবনকে সে তছনছ করে দিতে পারে। সে এমন কালো জাদু করতে পারে যার দ্বারা সে উদ্ভট সমস্ত কাজকর্ম করে ফেলতে পারে বলে গ্রামের মানুষের বিশ্বাস। প্রকৃতপক্ষে গ্রামের মানুষ তুকতাক টোনা জাদুতে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে রোশি সামান্য উপকরণ, যেমন সিঁদুর, লেবু, গাছের পাতা, ফুল, চন্দন, এই রকম যে সমস্ত দ্রব্য রয়েছে, সেই সমস্ত দ্রব্যাদির দ্বারা এমন সমস্ত কিছু কাজ করতে পারে যার দ্বারা খুব ভয়ঙ্কর কিছু পরিণতি হতে পারে। এই মনোভাবের বশবর্তী হয়ে গ্রামের মানুষ কিন্তু রোশিকে বেশ একটুখানি সমঝিয়ে চলে বা তাকে খুব একটা ঘাঁটায় না। রোশির বলা কোনো কথাকে, তার অভিশাপকে বা তার মুখনিসৃত যে কোনো বাণীকে বেশ একটু সমীহ করে চলে গ্রামের লোকজন। সেই কারণে তারা কিন্তু কোনো সময় রোশির সঙ্গে ঝগড়া লাগায় না বা রোশির সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়ায় না। সেই জন্য যখন রক্ষার ছেলেকে কেন্দ্র করে সনাতন এবং রোশির মধ্যে গণ্ডগোল উপনীত হয়, তখন গ্রামের লোকরা পারতপক্ষে চেষ্টা করে উভয় পক্ষকেই এড়িয়ে চলতে। এরই মধ্যে গ্রামে একদিন এই বিষয়টিকে কেন্দ্র করে বিচার বসে। বিচারে বিচারক মহাশয় যিনি থাকেন, তিনি একটি নিরপেক্ষ বিচারে রায় দেন। তিনি বলেন যে বাচ্চাটিকে তার মাসির বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক, সেখানে সে ভালো থাকবে, সুস্থ থাকবে। কিন্তু সনাতন এই রায় মানতে নারাজ হয়। সে পরিষ্কারই বলে দেয় তার ছেলেকে সে কোথাও পাঠাবে না, নিজের কাছেই রাখবে, এবং রোশিকে সে মোটেও ভয় করে না, তোয়াক্কা করে না। গ্রামের লোকের অন্ধবিশ্বাসকে সনাতন রীতিমতো চ্যালেঞ্জ করে এবং হেসে উড়িয়ে দেয়। সে বলে কারুর মুখের কথাতেই যদি অনেক কিছু হয়ে যেত, কেউ মরে যেত বা কারুর কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেত, তাহলে পৃথিবীতে অনেক কিছুই হয়ে যেত। আমরা এখানে দেখতে পাই সনাতনের কথাবার্তায় খানিকটা যেন একটু বোহেমিয়ান, একটা বেহিসাবি ডোন্ট কেয়ার মনোবৃত্তি প্রকাশিত হতে। এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি যখনই রাস্তাঘাটে সনাতনের সঙ্গে রোশির মুখোমুখি দেখা হয়েছে, সনাতন যেন তেন প্রকারেণ রোশিকে অপমান করেছে। রোশিকে দেখতে পেলে সে থুথু করে থুতু ফেলে, তাকে ডাইনি, আটকুড়ি ইত্যাদি যা তা ভাষা বলে অপমান করে, ব্যঙ্গ করে। রোশি যথাসম্ভব ধৈর্য ধরে রেখে সব কিছু সহ্য করে, মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে যায়। রোশির মন মাঝে মধ্যে শুধুমাত্র ব্যাকুল হয় রক্ষার ওই ছোট্ট ছেলেটির জন্য। ওই ছেলেটির মুখে মা ডাক শুনতে চায় রোশি। একটি ছোট্ট কচি ছেলে, সে যদি এসে রোশিকে মা বলে জড়িয়ে ধরতো, আদর করত, যদি মায়ের মতন একটি বাচ্চা ছেলেকে রোশি মানুষ করতে পারত, তাহলে বোধহয় তার হৃদয়ের সব জ্বালা জুড়তো। আর বেশি কিছু রোশি চায় না।
এবং রক্ষার ওইটুকুনি ছেলেটি এই রকম একটা অত্যাচারী ব্যভিচারী বাবার সঙ্গে কি করে দিন কাটাচ্ছে, এটা ভেবে রশির খারাপ লাগে এবং রক্ষার মৃত্যুটার জন্য সে কিছুতেই সনাতনকে ক্ষমা করতে পারে না। এইটুকুই মনোভাব শুধু রশির মধ্যে প্রকাশ পায়। সনাতনের যে খারাপ ব্যবহার তার উত্তর পারতপক্ষে রশি দেয় না। এইরকম করে অনেক দিন কেটে যায়। এরপর একদিন আমরা ঘটনাক্রমে দেখি সনাতন চলেছে মাছ ধরতে, এবং মাছ ধরতে যাওয়ার সময় সে সঙ্গে নিয়েছে বেশ কিছু মাছ ধরার উপকরণ। তার সঙ্গে সে নিয়েছে একটি ছোট ডিঙি। বর্ষায় নদীর জল যখন নদীর দুকুল প্লাবিত করে ধান ক্ষেতের ভেতর ঢুকে আসে, তখন অনেক সময় অনেক ছোট ছোট এলাকাতেও নদীর জলে পরিপূর্ণ হয়ে যায় এবং সেখানে অনেক বড় বড় মাছ প্রবেশ করে। বড় বড় রুই, কাতলা, চিতল সহ বড় বড় অনেক মাছ সেই সময় চারিদিকে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সনাতন সেই সময় ওই মাছগুলো ধরবার চেষ্টা করে। সেই রকমই সে মাছ ধরতে বেরিয়েছে সেদিন। সেই মুহূর্তে তার সামনে পড়ে যায় রশি। সেই দিনও সনাতন সোজা চলেছিল মাছ ধরতে, সেই সময় রশি হঠাৎ করেই তাকে দেখে থুতু ফেলে। এই ঘটনার প্রতিক্রিয়ায় সনাতন হঠাৎ করেই হাতে থাকা তার যে লাঠি এবং মাছ ধরার যে দণ্ড সেটা দিয়ে রশিকে মারতে যায় এবং এমনভাবেই সে উদ্ধত হয়ে ওঠে যে রশি রাস্তায় পড়ে যায় এবং আহত হয়। এরপর রশি নিজের যে বোধ বুদ্ধি সেটাকে আর স্থির রাখতে পারেনি বা নিজের ধৈর্যটাকে সেদিনকে আর সে সামলাতে পারেনি এবং প্রচণ্ড উগ্র হয়ে গিয়ে সে চিৎকার করে সনাতনকে অভিশাপ দিয়ে বলে যে অনেক দিন আমি তোর অনেক অত্যাচার সহ্য করেছি, তুই আজকে আমাকে মারতে উঠলি, তোর কোনো দিনও ভালো হবে না। তুই যে মাছ ধরতে যাচ্ছিস সেই মাছই হবে তোর মৃত্যুর কারণ। এত বড় অভিশাপ বাণী রশির মুখ থেকে বর্ষিত হওয়ায় আশপাশে যত গ্রামের লোক ছিল তারা ভয়ে কম্পিত হয়ে ওঠে এবং তারা ভাবে যে আজকে একটা কিছু ভয়ঙ্কর কাণ্ড ঘটবেই। তার কারণ রশিকে তারা প্রত্যেকে বেশ সমীহ করে চলে এবং ভয় পায়। কিন্তু সনাতন এই সমস্ত কিছু মানে না। সে বিশ্বাসই করতে পারে না কোনো মানুষের অভিশাপ ফলে যেতে পারে। সনাতন কিন্তু এইসব কিচ্ছুকে না মেনে মাছ ধরতে বেরিয়ে পড়ে এবং আমরা দেখি সে কারোর কোনো বারণকে উপেক্ষা করেই মাছ ধরতে চলে যায় একা। সনাতনের সঙ্গী হিসেবে যে আরেকটি মানুষ সনাতনের সঙ্গে যাচ্ছিল মাছ ধরতে, সে কিন্তু পরিষ্কার বলে দেয় যে আজ সে সনাতনের সঙ্গে মাছ ধরতে যাবে না। রশির এই যে অভিশাপ সেটা তাকে ভয় পাইয়ে দেয়, কিন্তু সনাতন একাই কোনোরূপ ভয় না পেয়ে মাছ ধরতে চলে যায় এবং সে বলে এইসব অভিশাপকে আমি গ্রাহ্যই করি না। এরপর আমরা দেখি এক অদ্ভুত ঘটনা। সেই দিন মাছ ধরতে গিয়ে সনাতন একটি অদ্ভুত বৃহৎ আকৃতির চিতল মাছের সন্ধান পায়। যে মাছটিকে প্রাথমিকভাবে আহত করার পর যখন মাছটিকে সনাতন টেনে তুলতে যায় জল থেকে, তখন মাছটিও প্রচণ্ডভাবে লড়াই করে সনাতনের সঙ্গে এবং মাছের লেজের আঘাতে সনাতনের বুকে এতটাই চোট লাগে যে তার মনে হয় প্রাথমিকভাবে বোধহয় তার শ্বাস বন্ধ হয়ে আসছে। গল্পকার গল্পটিকে এমনভাবেই সাজিয়েছেন যে আমাদের মনে হয় রশির অভিশাপ বোধহয় ফলে গেল। মাছ ধরতে গিয়ে সত্যিই বোধহয় মাছের হাতে সনাতনের এবার মৃত্যু ঘটবে। পাঠক টান টান উত্তেজনা নিয়ে গল্পটি পড়তে থাকে। যখন তার মনে হয় যে এবার বোধহয় মাছের হাতে সনাতনের মৃত্যু ঘটবে আর রশির অভিশাপ ফলে যাবে, কিন্তু আমরা দেখি সেরকম কিছুই হয় না। মাছটি অসম্ভব শক্তির সঙ্গে লড়াই করলেও শেষ পর্যন্ত মানুষ হিসেবে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে সনাতনই জয়যুক্ত হয়। সে মাছটিকে অনেক কষ্টে অনেক লড়াই করে ধরে ফেলে এবং মাছটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সনাতন সেই মাছটি শিকার করে পাড়ায় নিয়ে আসে এবং পাড়ার সকলকে ডেকে ডেকে তার বিজয়ের গল্প শোনায় এবং সঙ্গে রশির অভিশাপ কিভাবে ফলে যাচ্ছিল সেই গল্প সে শোনায়। মাছটি কিভাবে তাকে মেরেছে, মাছের আঘাতে কিভাবে তার বুকের পাঁজরে চোট লেগেছে, সেই সব গল্প সে হেসে হেসে মজা করে শোনায়। শেষ পর্যন্ত সেই মাছের ঝোল করে সমগ্র গ্রামের মধ্যে সবাই বিলি করে খায়। সেই মাছের ঝোল রান্না করার পর সনাতন এবং তার ছেলে মথুর দুজনে খেতে বসে। অত বড় মাছ, অত বড় মাছের ঝোল কোনোদিনের আগে তারা খায়নি। ছেলে মথুর তো ভীষণ খুশি, আনন্দের সঙ্গে তারা বড় বড় মাছের টুকরো দিয়ে ঝোল দিয়ে ভাত দিয়ে খেতে থাকে। খেতে খেতে অনেক মাছের কাটা হাড় পাতের পাশে জমা পড়তে থাকে। এইভাবে খেতে খেতে হঠাৎ এক সময় সনাতন লাফিয়ে ওঠে। গলায় হাত দিয়ে অদ্ভুত একটা বিকৃত আওয়াজ করতে থাকে সে। তার এই আওয়াজ এবং আস্ফালনের প্রকৃত অর্থ প্রথম দিকে ছোট্ট ছেলে মথুর বুঝতে পারে না। পরে সে বুঝতে পারে তার বাবার সঙ্গে নিশ্চয়ই কিছু সাংঘাতিক ঘটে গেছে। তখন সে পাশের বাড়ি থেকে অন্য গ্রামের লোকদেরকে ডেকে আনে, কিন্তু ততক্ষণে সব শেষ। কয়েক মুহূর্তের মধ্যেই গলায় মাছের মোটা শিরদাঁড়ার কাটা বা হাড় আটকে সনাতন ততক্ষণে পরলোক গমন করেছে। গল্পের পরিসমাপ্তি এখানেই হয়। আমরা অবাক হয়ে দেখি মাছ ধরতে যাওয়ার প্রাক্কালে রশির সেই অমোঘ অভিশাপ বাণী কীভাবে গল্পের শেষে এসে অদ্ভুতভাবে ফলে গেল। রশি বলেছিল, মাছ ধরতে যাচ্ছ তুমি, মাছ,
আমাকে এইভাবে তুই অপমান করিস যখন তখন, যে মাছ তুই আজকে ধরতে যাচ্ছিস সেই মাছের হাতেই তোর মৃত্যু ঘটবে। কি অদ্ভুত ঘটনা না? সরাসরি মাছের হাতে মৃত্যু ঘটেনি সনাতনের, তবে সেই মাছেরই কাঁটা গলায় ফুটে পক্ষান্তরে মাছের হাতেই তো মৃত্যু ঘটল তার। আমরা অবাক বিস্ময়ে দেখি মৃতদেহ পড়ে রয়েছে সনাতনের, সমগ্র গ্রামবাসী ঘিরে এসে তা দেখছে এবং রশিও দেখতে এসছে তার মৃতদেহ। অন্ধকারে একা চুপচাপ দাঁড়িয়ে সে দেখছে তা। কি মনে হয় গল্পটি থেকে? তুকতাক, টোনা জাদু, অন্ধবিশ্বাস, ব্ল্যাক ম্যাজিক, নাকি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা? কি বলবো আমরা একে? যদি বলতে হয় মানব মনের গহন গভীর অন্ধকার লোকে সত্যিই রয়েছে এরকম কোনো একটা জিনিস যেটাকে লজিক দিয়ে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, তাহলে এটা তাই। আর যদি বলতে হয় এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা, তাহলে তাই। পৃথিবীতে এরকম কত কিছুই ঘটে যার প্রকৃত ব্যাখ্যা সত্যিই মেলে না। এইরকমই একটি অদ্ভুত ঘটনার বর্ণনা আমরা আলোচ্য হার গল্পে পাই। অপূর্ব সুন্দর এবং অদ্ভুত ধরনের ঘটনা সম্বলিত এই গল্পটি জগদীশ গুপ্তর গল্প রচনার যে স্বাতন্ত্র্য সেটাকে আরও একবার প্রমাণিত করে। কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটা এরকম ধরনের আরও অনেক অনেক বাংলা সাহিত্যের আলোচনা পাওয়ার জন্য। ধন্যবাদ।